প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের ক্লাস 11-এর সম্বন্ধ অপেক্ষক যে চ্যাপ্টারটি রয়েছে সেট চ্যাপ্টারের পরে তার বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো বেসিক কনসেপ্ট যদি না জানো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না তোমরা। তো কাজেই ভিডিওটি পুরোটা দেখো, তারপরে অঙ্ক শুরু করব। তো এই চ্যানেলে মূলত আপ টু ক্লাস 12 এবং জয়েন্ট এন্ট্রান্সের ম্যাথমেটিক্স এবং আপ টু ক্লাস 10 ম্যাথমেটিক্স প্লাস সায়েন্সের যাবতীয় ভিডিও আপলোড করা হয়। তো তোমরা চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করো যাতে তোমরা কোনো নোটিফিকেশন মিস না করো। আর অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো শুরু করছি। সম্বন্ধ ও অপেক্ষক অর্থাৎ রিলেশন অ্যান্ড ফাংশনের বেসিক ডিটেলস যে কনসেপ্ট আছে সেটা শুরু করছি। দেখো, ফার্স্টে যে জিনিসটা জানতে হবে সেটা হলো ক্রমিত জোড় বা অর্ডার পেয়ার। ঠিক আছে, ক্রমিত জোড় বা অর্ডার পেয়ার। দেখো, ক্রমিত জোড় জিনিসটা কি? যদি দুটি বস্তু বা দুটি পদ, ধরো 1 2 বা এ বি, ঠিক আছে, এইভাবে যদি আমরা যুগলবন্দি করি, ঠিক আছে, তাহলে তাকে এ এবং বি এর ক্রমিত জোড় বলা হয়। বোঝা গেল? যেখানে এ প্রথম পদ এবং বি দ্বিতীয় পদ হিসেবে থাকবে, এটা ক্রমিত জোড় হিসেবে আছে। বোঝা গেল? এবার দেখো, এখানে এ এবং বি আর এ ধরো একটা আছে, যেখানে বি প্রথম পদ, এ হচ্ছে দ্বিতীয় পদ। ঠিক আছে, এদেরকে এটা কি সমান? এটা কখনো সমান কিন্তু হবে না। কখন সমান হবে? যখন এ সমান বি হবে এবং মানে এ আর বি যদি সমান হয় তাহলে এখানে এটা হবে। ঠিক আছে, এ বি যদি সমান হয় তখনই এরা আমরা বলতে পারবো এ বি আর বি এ হচ্ছে সমান, নাহলে কিন্তু সমান। আবার ধরো একটা আছে এ বি আর একটা আছে সি ডি, এই দুটো কখন সমান হবে? যখন এ সমান সি, মানে এর প্রথম পদ আর এর প্রথম পদ সমান, আর এর দ্বিতীয় পদ আর এর দ্বিতীয় পদ সমান হবে, তখন আমরা এই দুটোকে আমরা সমান বলতে পারবো, নাহলে কিন্তু এটা সমান নয়। বোঝা গেল? তাহলে এ বি আর বি এ কিন্তু সমান নয়। সমান কখন হবে? যখন এ আর বি এই দুটো পদ যখন সমান হবে। মনে করো ধরো দুটোই আছে, 2 2 আছে, তাহলে কি আমরা এটাকে যদি ঘুরিয়েও লিখি একই জিনিস দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে এটা সম্ভব হবে যে এ বি আর বি এর সমান, নাহলে কিন্তু নচেত এ বি আর বি এ কিন্তু সমান হবে না। তাহলে ক্রমিত জোড় জিনিসটা কি? বোঝা গেল? এবার দেখো কার্তেশীয় গুণফল। কার্তেশীয় গুণফল জিনিসটা কি? যে ধরো এ এবং বি যদি এরকম দুটো অশূন্য সেট হয়, বোঝা গেল, এবং ক্রমিত জোড় সমূহ যদি এই দুটো সেট থেকে আমরা গঠন করি, এমন ভাবে গঠন করি যে প্রত্যেক ক্রমিত জোড় সমূহের প্রথম পদ এ সেটের পদ এবং দ্বিতীয় পদ বি সেটের পদ, তাহলে ওই ক্রমিত জোড় সমূহ নিয়ে যে সেট আমরা পাই সেটা হয় এ এবং বি এর কার্তেশীয় গুণফল। বোঝা গেল? কিছু বোঝা গেল? উদাহরণ দিয়ে বলছি। উদাহরণ হচ্ছে এখানে সবথেকে সহজ। ধরো এ সমান একটা আমি বলছি 1 2 আছে ধরো, আবার বি সমান আছে 2 3 4 আছে। তাহলে এ ক্রস বি করব, ধরো এ ক্রস বি কিরকম ভাবে হবে? এগুলো অর্ডার পেয়ার হিসেবে থাকবে, পদগুলো পদ থাকবে কিন্তু এগুলো ক্রমিত জোড় হিসেবে থাকবে। এগুলো প্রথম বন্ধনীর মধ্যে কিরকম থাকবে? যে যার প্রথম পদটা হবে এ সেটের পদ এবং দ্বিতীয় পদ হবে বি সেটের পদ। বোঝা গেল? 1 2 একটা আমি লিখলাম। তারপরে কি হবে? দেখো একটা আমি রাখবো 1 3, তারপরে আমি রাখবো 1 4, এরকম করে করে আমি লিখবো। তারপরে লিখবো, দেখো 2 দিয়ে শুরু করবো, 1 থেকে তো সব কমপ্লিট হয়ে গেছে, 2 2 এই 2 বোঝা গেল? তারপরে আমি রাখবো 2 আর এই 3, তাহলে 2 আর 4, এরকম হয়ে গেল, আর তো কিছু নেই। তাহলে দেখো এই যে সেটটা হলো এ ক্রস বি, ক্রমিত জোড় আকারে আমি লিখলাম। ক্রমিত জোড় সমূহের সেট, যে সব ক্রমিত জোড়ের প্রথম পদ কি? প্রত্যেকটা দেখো প্রথম পদ কি? এ সেটের পদ 1 আর 2, আর দ্বিতীয় পদগুলো যেগুলো রয়েছে দেখো সব বি সেটের পদ, তবেই আমরা তাকে বলবো এ ক্রস বি। এবার যদি বি ক্রস এ হয়, মানে বি আর এর যদি কার্তেশীয় গুণফল করি, ক্রমিত জোড়গুলো লিখবো। ক্রমিত জোড়ের প্রথম যে পদ সেটা বি সেটের পদ এবং দ্বিতীয় পদ হবে এ সেটের পদ। বোঝা গেল? সেটা মানে যেটা আগে থাকবে প্রথম পদগুলো কিন্তু সেই সেটের পদ, যেটা পরে থাকবে পরের যে পদগুলো সেগুলো সেই মানে পরের যে থাকবে সেটা তার পদ। বোঝা গেল? এইভাবে আমরা এ ক্রস বি এবং বি ক্রস এ এইভাবে বের করব। তাহলে এটাকে যদি আমরা গাণিতিক ভাষায় লিখি তাহলে কি লিখবো? এ ক্রস বি সমান কিরকম থাকবে? সেটটা এক্স ওয়াই হিসেবে থাকবে, এক্স কমা ওয়াই এইভাবে থাকবে। কিরকম থাকবে? এক্স ওয়াইটা কি হবে? such that x belongs to a, এ তে বিলং করবে এবং
x belongs to b। এটা কি চিহ্ন আশা করি সব জানো, এই যে and, এই যে belongs to, এগুলো সব আমি যখন সেট বুঝিয়েছি সেখানে সব ভালো করে সেট চ্যাপ্টারটা তোমরা যারা যারা দেখোনি সেটার বেসিক কনসেপ্ট আমি ডিটেল মানে বুঝিয়ে দিয়েছি, সেগুলো যে তোমরা ডেসক্রিপশন বক্সে আমার লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিও। এগুলো সব চিহ্ন belongs to and সব আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। সেট যদি না বুঝো তাহলে কিন্তু সম্বন্ধ অপেক্ষক বোঝাটা একটু মুশকিল আছে, সেটটা আগে বুঝে তারপরে কিন্তু সেটের মোটামুটি একটা প্রাথমিক ধারণা তোমাদের করতে হবে, তারপরে কিন্তু তুমি সেট পুরো ডিটেইলসে না জানলেও হবে, সেটার একটা প্রাথমিক ধারণা অবশ্যই জানা প্রয়োজন সম্বন্ধ অপেক্ষক কিন্তু জানতে গেলে। a cross b সমান x y such that x belongs to a and x belongs to b, এটা হচ্ছে কার্তেশীয় গুণফলের গাণিতিক যেটা রূপটা। বোঝা গেল কার্তেশীয় গুণফলটা জিনিসটা কি। তাহলে কি জানলাম, a cross b এবং b cross a কখনোই ইকুয়াল হবে না, a cross b not equal to b cross a। বোঝা গেল, কারণ a এর যে a ক্ষেত্রে প্রথম পদ যেটা থাকবে সেটা a সেটের, আর এর ক্ষেত্রে প্রথম পদ যেটা থাকবে ক্রমিত জোড়ের সেটা b সেটের হবে, তাই তো কখনোই কিন্তু এটা সমান হবে না। এইবার যদি তোমাদের কিছু কিছু কখনো কোনো কোশ্চেনে আসে যে a একটা সেট দেওয়া আছে, ধরো তার কিছু একটা ধরো 5টা পদ আছে, b একটা ধরো সেট দেওয়া আছে তার ধরো 3টে পদ আছে, তাহলে a ক্রস b যে সেটটা আমি হবে তার পদ সংখ্যা কত হবে। ঠিক আছে, এইটা মনে রাখবে, যদি a সেটে m সংখ্যক পদ থাকে, b সেটে যদি n সংখ্যক পদ থাকে, তাহলে a ক্রস b এর পদ সংখ্যা হবে m ইনটু n বা mn। বোঝা গেল, তাহলে a ক্রস b এর ক্ষেত্রে পদ সংখ্যা কত হবে 5 ইনটু 3 সমান 15টা টোটাল পদ থাকবে, এরকম থাকবে ওই ক্রমিত জোড় হিসেবে থাকবে, ব্যাপারটা বোঝা গেল, অর্ডার পেয়ার হিসেবে এগুলো কিন্তু থাকবে। যদি কোশ্চেন আছে তাহলে বলবে mn, টোটাল পদ সংখ্যা হবে a ক্রস b এর mn বা m ইনটু n। এবার দেখো কিছু এখানে সূত্র রয়েছে, ধরো a ক্রস b ইউনিয়ন c সমান আমরা কি লিখতে পারি, a ক্রস b ইউনিয়নটা মাঝে হয়ে যাবে a ক্রস c। এগুলো কিন্তু মাঝে মাঝে এমসিকিউ তে এই ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে। বা ধরো a ক্রস b ইন্টারসেকশন c সেম হবে, a ক্রস b মাঝে হয়ে যাবে ইন্টারসেকশন a ক্রস c। ঠিক আছে, এই কোশ্চেন গুলো কিন্তু দিতে পারে, জাস্ট ফর্মুলাটা, ঠিক আছে। এগুলো আর প্রমাণের দরকার নেই, তোমাদের তো সব শর্ট কোশ্চেন। এবার কাজেই এই দুটো সূত্র মনে রাখো, ঠিক আছে। এবার দেখো সম্বন্ধ বা রিলেশন। সম্বন্ধ বা রিলেশন কাকে বলবো আমরা, যদি a এবং b কোনোটাই যদি শূন্য সেট না হয় তাহলে a ক্রস b এই সেটের যে কোনো উপসেটকে আমরা কি বলবো, a থেকে b সেটে একটি সম্বন্ধ বলবো। সম্বন্ধ হচ্ছে আর দিয়ে প্রকাশ করা হয়, আর ফর রিলেশন। বোঝা গেল ব্যাপারটা কি। a ক্রস b আমরা করব, a এবং b দুটো সেট আছে, কোনোটাই শূন্য সেট নয়, তাহলে a ক্রস b আমরা প্রথমে লিখলাম। বোঝা গেল, a ক্রস b এর যে কোনো উপসেটকে আমরা a থেকে b সেটে একটা আমরা সম্বন্ধ বলবো। সেই সম্বন্ধের ক্রাইটেরিয়া গুলো কিন্তু সেগুলো দেওয়া থাকবে যে কিরকম সম্বন্ধটা রয়েছে, তাহলে সেটাই হচ্ছে সম্বন্ধ। তাহলে কি আর যেটা বেসিক্যালি কি হবে, a ক্রস b এর একটা উপসেট হবে। ধরো আমি বলছি a সমান একটা আছে ধরো 1 2 3 আর b সমান আছে ধরো 2 3। বোঝা গেল, তাহলে a ক্রস b কত হবে বলো, a ক্রস b 1 2 1 2 ক্রমিত জোড় হিসেবে থাকবে 1 3, ঠিক আছে। তারপরে 2 2, তারপরে থাকবে হচ্ছে 2 3। বোঝা গেল, তারপরে হচ্ছে থাকবে 3 2, তারপরে থাকবে হচ্ছে 3 3। বোঝা গেল, এগুলো হচ্ছে থাকবে, তাহলে 1 2 1 3 2 2 2 3 3 2 3 3 এগুলো থাকবে। এইবার দেখো রিলেশন, রিলেশনটা কি, আর সমান আমি যে কোনো একটা উপসেট আমি নিচ্ছি, যে কোনো উপসেট আমি নিতে পারি। ধরো 1 2 নিলাম, এখানে হচ্ছে 2 2 নিলাম, আর এখানে হচ্ছে আমি 2 3 নিলাম, ব্যাস এই তিনটে আমি নিলাম, তাহলে একটা উপসেট। এই যে আমি এটা নিলাম, এটা কি আরটা a ক্রস b এর একটা উপসেট, ঠিক আছে। সেট কি উপসেট কি সব আমি ডিটেইলস আমি সেটে কিন্তু বুঝিয়েছি ভালো করে। তাহলে আমরা লিখতে পারি কি r ইজ এ সাবসেট অফ a ক্রস b, এটা আমি এখানে লিখতে পারি। বোঝা গেল, তাহলে r ইজ এ সাবসেট অফ a ক্রস b মানে কি, তাহলে লিখতে পারি x belongs to r implies that x belongs to a cross b। যদি এটা হয় এক্ষেত্রে, ঠিক আছে, যদি এটা হয় তাহলে আমরা বলবো যে r হচ্ছে একটা রিলেশন সম্বন্ধ, মানে a সেট থেকে b সেট একটা সম্বন্ধ হচ্ছে r, যেটা r সেট দিয়ে আমরা প্রকাশ করেছি এখানে। ব্যাপারটা বোঝা গেল। এইবার দেখো এখানে কি একের সাথে 2 সম্বন্ধে আছে, তাই তো, 2 এর সাথে 2 আছে, 2 এর সাথে 3ও কিন্তু রিলেশনে আছে। তাহলে আমরা বলতে পারবো
1 এর সাথে 2 এর সম্বন্ধ আছে, বোঝা গেল। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো 1 ইজ ইন রিলেশন উইথ 2, 2 ইজ ইন রিলেশন উইথ 3, এভাবে লিখতে পারবো। কিন্তু যদি কোনো ক্রমিত জোড় আর এ যদি বিলং না করে, ধরো যদি কোনো এরকম জিনিস হয় x নট বিলংস টু r, ঠিক আছে, এখানে ধরো x, y এখানে যদি বলে দেওয়া থাকে নট বিলংস টু r, তাহলে আমরা কখনোই বলতে পারবো না যে x y এর সাথে রিলেশনে আছে। সেক্ষেত্রে আমরা চিহ্নটা দেবো, এইরকম চিহ্নটা আমরা দেবো। আর এগুলো কি x বিলংস টু x মানে এখানে কি ক্রমিত জোড় হিসেবে থাকবে, তাই তো, সেটা তাহলে এখানে ক্রমিত জোড় হিসেবেই দেবে। x y বিলংস টু r implies that x y বিলংস টু a ক্রস b, ঠিক আছে। তাহলে x y নট বিলংস টু r, কোন যদি এরকম ক্রমিত জোড় এরকম হয় সেটার মধ্যে যে r সেটে নেই, r সেটে তাহলে কে কে নেই, ধরো 3 2, 3 2 কি আছে, 3 2 কিন্তু নেই। তাহলে আমরা কখনোই বলতে পারবো না যে 3 2 এর সাথে রিলেশনে আছে, নেই এটা, তাহলে এটা এরকম কেটে দেবো, বোঝা গেল। এখন আর কি নেই, 1 আর 3, 1 আর 3 আছে, নেই, আর এর মধ্যে নেই, তাহলে 1 আর এর সাথে রিলেশনে নেই, ঠিক আছে, এইটা আমরা লিখতে পারি। তাহলে আর এর মধ্যে বেসিক্যালি যে মানে আর উপসেটটার মধ্যে যে পদগুলো থাকবে তারাই একে অপরের সাথে রিলেশনে থাকবে। তাদের যে 1 পদটা 2 এর সাথে থাকবে, 2 পদটা 2 এর সাথে, 2 3 এর সাথে কিন্তু রিলেশনে থাকবে। এভাবে আমরা একে প্রকাশ করতে পারি। ব্যাপারটা বোঝা গেল সম্বন্ধের বেসিক জিনিসটা। তাহলে আবার কি বলছি যে a ক্রস a একটা b একটা দুটো সেট, আমরা কি করব, a আর b এর কার্টেসীয় গুণফল লিখব, ঠিক আছে। তার মধ্যে যে সেই সেটটার মধ্যে যে পদগুলো থাকবে সবগুলো লিখলাম আমরা। এবারে a ক্রস b এর যে কোনো উপসেট হোক, সে একটা হোক দুটো হোক, যে কোনো উপসেট হলো a থেকে b সেটে একটা সম্বন্ধ। ব্যাপারটা বোঝা গেল। a ক্রস b এর যে কোনো উপসেটকে আমরা a থেকে b সেটে একটা সম্বন্ধ বলতে পারি এবং সেটা r দিয়ে প্রকাশ করা হয়, r ফর রিলেশন। ক্লিয়ার? ব্যাপারটা কি বোঝা গেল? দেখো এবার আমি দুটো সেট লিখেছি, a সমান 1 2 3, একটা সেটের মধ্যে b সমান 1 2 4, ঠিক আছে। এইবারে আমরা একটা রিলেশন তৈরি করব। তার আগে কি করব, a ক্রস b আমরা যদি করি তাহলে কত হবে এটা বলো, 1 1 1 2, তাই তো, 1 4, তারপরে হচ্ছে 2 1, তারপরে 2 2 2 4, তারপরে হচ্ছে 3 1 3 2 3 4। দেখো 3 3 9, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পদ আছে, তার মানে ঠিক আছে। এবার দেখো আমি একটা রিলেশন করব, কিরকম রিলেশন, x y বিলংস টু r, কিরকম r হবে, ইমপ্লাইজ দ্যাট x গ্রেটার দ্যান y, ঠিক আছে, x এর মানটা y এর থেকে বড় হবে। এইটা কিন্তু তোমাদের রিলেশনে মেনশন করে দেওয়া থাকবে, ঠিক আছে, বা কোশ্চেনে থাকবে যে এইভাবে x গ্রেটার দ্যান y, কি x লেস দ্যান y, কি x সমান y, মানে সম্পর্কটা কি ক্রমিত জোড়ের হিসাবে, যে ক্রমিত জোড়ের মধ্যে যে রিলেশনে যে পদগুলো থাকবে তাদের মধ্যে সম্পর্কটা তারা কিভাবে থাকবে, মানে কোন উপসেটগুলো কোন পদগুলো নিয়ে আমি আর সেটটা বানাবো। তোমাকে তো দেওয়া থাকতে হবে কন্ডিশনটা, না হলে তুমি আর সেটটা বানাবে কি করে, কেননা আর সেটটি আরটা কি যে কোনো উপসেট, তাই তো। তাহলে কোন পদগুলো নিয়ে তুমি উপসেটগুলো তৈরি করবে, এই পদগুলো নিয়ে, তাই তো, x গ্রেটার দ্যান y। তাহলে আমি আরটা আমি বানাবো, আর সমান কি দেখো, তাহলে x গ্রেটার দ্যান y মানে x হচ্ছে কি প্রথম পদ, মানে a সেট থেকে যেগুলো নেওয়া, y হচ্ছে কি দ্বিতীয়, যেগুলো b সেট থেকে নেওয়া ক্রমিত জোড়ে, তাই তো। তাহলে আমি এমন ভাবে নেবো যেটা x y এর থেকে বড় হয়। তারপর এখানে 1 আছে 1 আছে, দুটোই সমান, নিতে পারবো না, 1 2 নিতে পারবো না, 1 4 নিতে পারবো না, 2 1, দেখো x টা y এর থেকে বড়, তাই তো, তাহলে 2 1 নিচে একটা 2 2 নিতে পারবো না, 2 4 নিতে পারবো না, 3 1 নিতে পারবো, তাই তো, 3 1 নিতে পারবো, 3 2 নিতে পারবো, বোঝা যাচ্ছে, 3 4 নিতে পারবো না কারণ x y এর থেকে ছোট। তাহলে এইগুলো হয়ে গেল রিলেশন, মানে এই যে সেটটা আমি উপসেটটা তৈরি করলাম সেটা হলো কি রিলেশনের সেট, মানে 2 1 এর সঙ্গে রিলেশনে আছে, 3 1 এর সঙ্গে রিলেশনে আছে, বোঝা গেল এই কন্ডিশন অনুযায়ী। এবার দেখো আর এর প্রত্যেকটা সম্বন্ধের একটা ক্ষেত্র হয়, একটা পাল্লা হয়, ঠিক আছে। তাহলে আর এর ক্ষেত্র বোঝা গেল, আর এর ক্ষেত্র, আর এর ক্ষেত্রটা কি, বা একে আমরা লিখতে পারি ডোমেন অফ আর, বোঝা গেল। ডোমেন অফ আর জিনিসটা কি, যে আর এর মধ্যে যে প্রমিত জোড় হিসেবে যে পদগুলো আছে তাদের প্রথম পদ নিয়ে গঠিত যে সেট তাকে আমরা বলবো আর এর ক্ষেত্র। যেমন প্রথম পদ কি কি আছে বলো, 2 3 আর 3 আছে, তার মানে আমি খালি 2 আর 3 এই দুটো জিনিস হচ্ছে লিখবো। আর আর এর হচ্ছে পাল্লা, আর এর পাল্লাটা কি, তাদের প্রমিত জোড়গুলোর
দ্বিতীয় পদ নিয়ে যে আমরা সেটটা বানাবো সেটা হচ্ছে আর এর পাল্লা বা রেঞ্জ অফ আর বলা হয়। ঠিক আছে, দ্বিতীয় কি কি আছে দেখো, এক আছে, এখানেও এক আছে, তাহলে একটা এক লিখবো, দুটো লিখবো না, আর দুই আছে। ঠিক আছে, তাহলে আর এর পাল্লা হলো এক আর দুই, আর এর ক্ষেত্র হলো 2 3, আর এর পাল্লা হলো 1 2। ঠিক আছে, এবার দেখো ডোমেন অফ আর, ডোমেন অফ আর আর রেঞ্জ অফ আর যেটা আছে তাদের গাণিতিক রূপটা যদি আমরা দেখে নিই তাহলে কি হবে, এখানে লিখছি ডোমেন অফ আর। ঠিক আছে, ডোমেন অফ আর সমান কি হবে, সেটের মধ্যে x। ঠিক আছে, প্রথম পদগুলো কি আছে x, কেমন x, such that x, y belongs to আর সেটে বিলং করবে। আর হচ্ছে রেঞ্জ অফ আর, যদি আমরা রেঞ্জ অফ আরটা দেখি, রেঞ্জ অফ আরটা কি, y গুলো নিয়ে যে এটা। ঠিক আছে, এই y গুলো নিয়ে, তাহলে y কেমন y, such that অবশ্যই x y টা বিলং করবে আর এর মধ্যে। বোঝা গেল, তাহলে এটা গাণিতিক রূপ জাস্ট। এবার দেখো এগুলোকে যদি আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে কিরকম হবে, ধরো এ একটা সেট আছে আর বি সেট আছে, তাই তো, এই দুটো সেট আমরা আঁকলাম, এটা এ সেট ধরো, এটা বি সেট। ঠিক আছে, এ আর বি, তাহলে এ তে কি কি পদ আছে, 1 2 3, তাহলে লিখে নিচ্ছি 1 2 3, আর বি তে আছে কি 1 2 4, এই তিনটা পদ আছে। এবার দেখো রিলেশনটা কি, 2 এর সাথে 1 রিলেশন আছে, তাহলে 2 এর সাথে আমরা দেবো 1 রিলেশন, 3 এর সাথে 1 রিলেশনে আছে, 3 এর সাথে 1 সম্বন্ধে আছে, আর 3 এর সাথে 2 আছে, 3 এর সাথে আছে 2, হয়ে গেল। এইটা আমরা চিত্রের সাহায্যে কিন্তু আমরা এভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এবার দেখো 2 আর 3, এটা কি ডোমেন মানে ক্ষেত্র, 2 3, তাহলে 2 আর 3 এই জিনিসটা হচ্ছে ক্ষেত্র। আচ্ছা, পাল্লা কি 1 আর 2, এটা পাল্লা বা প্রসার। ঠিক আছে, এটা হচ্ছে পাল্লা বা প্রসার, বোঝা গেল। আর এইটা হচ্ছে বি সেটটা, যেটা টোটাল বি সেটটা, এটা হচ্ছে উপ অঞ্চল বলা হয়। বোঝা গেল, এটা হচ্ছে উপ অঞ্চল। বোঝা গেল, তাহলে এ সেটে 2 3 ক্ষেত্র, 1 2টা পাল্লা, আর এই পুরোটা হচ্ছে কি বলা হয়, উপ অঞ্চল বলা হয়। বোঝা গেল, এটা চিত্রের সাহায্যে এভাবে আমরা প্রকাশ করতে পারি। এবার দেখো আরেকটা জিনিস আছে বিপরীত সম্বন্ধ, বিপরীত বিপরীত সম্বন্ধ, যাকে আমরা আর ইনভার্স দিয়ে ডিনোট করে থাকি। বিপরীত সম্বন্ধটা কি, যদি এ সেট থেকে বি সেটে আর একটা সম্বন্ধ হয় তাহলে তাদের প্রত্যেকটা সম্বন্ধের একটা বিপরীত সম্বন্ধ থাকে, যেটা আমরা আর ইনভার্স দিয়ে প্রকাশ করি, যেটা হয় বি সেট থেকে এ সেটে একটা সম্বন্ধ। ঠিক আছে, এবারে হয় সেটাকে আমরা গাণিতিক ভাবে এভাবে প্রকাশ করতে পারি, আর ইনভার্স সমান, আমি এখানটা আচ্ছা এখানে লিখছি, আর ইনভার্স সমান কি হয়, yx xy ছিল, এই জিনিসগুলো যদি তোমরা ঘুরিয়ে দাও জাস্ট, মানে y একের জায়গায় 2 এর জায়গায় 1 আসবে, একের জায়গায় 2 যাবে, মানে 1 2 1 3 2 3, তাহলে এই জিনিসটা হবে বিপরীত সম্বন্ধ, বি থেকে জাস্ট উল্টোটা, বি থেকে এ তে যে সম্বন্ধটা। ঠিক আছে, তাহলে y, x, y টা আগে যাবে, কিরকম হবে, such that xy belongs to r। বোঝা গেল, মানে এই xy কি হচ্ছে, বিলংস করছে r এর মধ্যে, তার যদি আমি y আর x যদি স্থান পরিবর্তন করে নিই তাহলে সেটাই হবে r ইনভার্স। ব্যাপারটা বোঝা গেল, y আগে আসবে, x পরে যাবে, such that xy belongs to r, মানে সেই ক্ষেত্রে কিন্তু 2 আর 1 3 1 এগুলো কিন্তু r এ বিলং করছে। ব্যাপারটা বোঝা গেল, তার আমি উল্টো করে দিলে যে r যেটা পাবো সেটা হচ্ছে r ইনভার্স বা বিপরীত সম্বন্ধ। এবার তাহলে কি হবে, r ইনভার্স মানে কি পুরো উল্টো জিনিসটা, মানে r এর যে ক্ষেত্র সেটা কি হবে r ইনভার্স এর পাল্লা, আর r এর যে পাল্লা সেটা হবে কি r ইনভার্স এর ক্ষেত্র। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, মানে আর ইনভার্সের ক্ষেত্র, একদম আমি লিখে দিলাম, আর এটা সমান লিখতে পারি আমি আর ইনভার্সের পাল্লা। সোজা জিনিস একদম, বোঝা গেল। তাহলে আর এর ক্ষেত্র যেটা হবে সেটা কি বিপরীত সম্বন্ধের পাল্লা হয়ে যাবে উল্টো, আর আর এর যেটা পাল্লা ছিল সেটা কি আর ইনভার্সের ক্ষেত্র হবে, জাস্ট উল্টে, কেননা জিনিসগুলো তো উল্টে যাচ্ছে, 2 এর জায়গায় 1 আসছে, 1 এর জায়গায় 2 চলে যাচ্ছে। ঠিক আছে, তো সেই জিনিসটা এটা হচ্ছে কি বিপরীত সম্বন্ধ। বোঝা গেল, এই জিনিসটা একটা নতুন জিনিস, বিপরীত সম্বন্ধ। ঠিক আছে, তাহলে সম্বন্ধের আইডিয়া ক্লিয়ার হলো, সম্বন্ধ জিনিসটা কি, যে a ক্রস b এর যে কোনো উপসেটকে আমরা সম্বন্ধ বলবো। আরেকবার ভালো করে মানে ফাইনালি একটু বলে দিচ্ছি, তাহলে সম্বন্ধের কন্ডিশন তোমাকে এখানে বলে দেওয়া আছে x গ্রেটার দেন y, তাহলে a ক্রস b আমরা লিখলাম, তার থেকে কি করলাম, যেগুলো মানে প্রথম স্থানীয় যে মানে পদগুলো, যে দ্বিতীয় স্থানীয় পদগুলোর থেকে যেগুলো বড় সেগুলো আমরা লিখে নিলাম, তাহলে সেটাই সম্বন্ধ এখানে বলা আছে, ব্যাস। এবারে আর এর ক্ষেত্র কোনগুলো, মানে এই যে 2 3 3, মানে 3 তো একবার হয়ে গেছে, তাহলে প্রথম পদগুলো নিয়ে যেগুলো সেগুলো হচ্ছে আর এর ক্ষেত্র, দ্বিতীয় পদগুলো নিয়ে সেগুলো হচ্ছে আর এর পাল্লা। আর ইনভার্সের ক্ষেত্রে পুরো জিনিসটা উল্টে যায়, আর এটা চিত্রের সাহায্যে প্রকাশ। ঠিক আছে, এবার দেখো অপেক্ষক বা চিত্রণ। ঠিক আছে, অপেক্ষক বা চিত্রণ জিনিসটা কি, যদি a এবং b
যদি ভালো করে শুনবে, এ এবং বি যদি কমপক্ষে একটি পদ সমন্বিত দুটি সেট হয় এবং এফ একটি নির্দিষ্ট নিয়ম হয় যা এ সেটের প্রত্যেকটি পদকে বি সেটের একটি এবং কেবলমাত্র একটি পদ ওয়াই কে সংযুক্ত করে, তবে নির্দিষ্ট নিয়ম এফ কে বি সেটে এ সেটের উপর একটা অপেক্ষক বলা হয়। ব্যাপারটা বোঝা গেল সংজ্ঞাটা? আরেকবার বলছি, যদি এ এবং বি কমপক্ষে একটি পদ সমন্বিত দুটি সেট হয় এবং এফ একটি নির্দিষ্ট নিয়ম হয় যা এ সেটের প্রত্যেকটি পদ এক্স এর সাথে বি সেটের একটি এবং কেবলমাত্র একটি পদ ওয়াই বা এফএক্স কে সংযুক্ত করে, তখন ওই নির্দিষ্ট নিয়ম এফ কে বি সেটে এ সেটের একটি অপেক্ষক বলে। তাহলে উদাহরণ দিয়ে বোঝাই, সব থেকে ভালো বুঝতে পারবে। ধরো এর নিয়ম দ্বারা এটা যুক্ত, ঠিক আছে, এ থেকে বি। এবার ধরো একটা অপেক্ষক আছে, আমি বলছি ধরো এটা এ এর পদ হচ্ছে এক্স, বি এর পদ হবে এফএক্স, ঠিক আছে, এক্স এর সাথে কি হবে, এফএক্স যুক্ত থাকবে, তবে আমরা ওই নির্দিষ্ট এফ নিয়মকে কি বলবো, বি সেটে এ সেটের একটা অপেক্ষক বলবো। এবং কখন বলবো, এক্স এ ধরো এ সেটে অনেকগুলো পদ আছে, বোঝা গেল, এবং বি সেটে অনেকগুলো পদ আছে, কিন্তু এ সেটের প্রত্যেকটা পদের সাথে এর একটা পদ যুক্ত থাকবে, বোঝা গেল। ধরো এটার সাথে এটা আছে, আবার এটার সাথে ধরো এটা আছে, কিন্তু কখনো এটার সাথে আবার এটা আছে, আবার এটার সাথে কিন্তু এটা কখনো হতে পারবে না। এর কি বললাম, প্রত্যেকটা পদ আবার যুক্ত থাকতে হবে, এক নম্বর কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি, এফএক্স মানে যে বি সেটের যে পদগুলো আছে তাদের একটার সাথেই কিন্তু যুক্ত থাকবে, বোঝা গেল, তাদের কিন্তু এর একটার সাথে এর একাধিক পদ যুক্ত থাকতে পারবে না। ধরো দুটো সেট আছে, এ সেটের পদ ধরো আছে 1 -1 2 আর 3, আর ধরো বি আছে, বি সেটের পদ আছে ধরো 2 3 6 11 আর 15, এটা আছে সাপোজ আমি বলছি। তাহলে এফ একটা নিয়ম যা এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের একটি এবং কেবলমাত্র একটি পদকে যুক্ত করেছে, সেটা হলো এই এফ নিয়মটি হলো fx সমান ধরো আমি বলছি x² + 2। এরা কি এ সেটের পদগুলো বি সেটের পদের সাথে এই নিয়ম দ্বারা যুক্ত। এবারে আমরা কি করব দেখো, f(1) সমান কত হচ্ছে দেখো, 1² + 2 সমান কত হচ্ছে 3। আচ্ছা f(-1) বোঝা গেল, -1 কত হচ্ছে, -1 এর হোল স্কয়ার প্লাস 2 সমান কত হচ্ছে 3। f(2) কত হচ্ছে 2 এর স্কয়ার প্লাস 2, x এর জায়গায় 2 বসাবো, প্লাস 2, তাহলে 4 + 2 6। আর f(3) কত হচ্ছে 3 3 এ 9 প্লাস 2 11, মানে 3 এর স্কয়ার প্লাস 2, এটা সমান হচ্ছে 11। তাহলে দেখো প্রত্যেকটা পদ যুক্ত হয়েছে এবং এই পদগুলোর সঙ্গে যুক্ত হয়েছে, প্রত্যেকটা কিন্তু আলাদা, মানে আলাদা বলছি, মানে প্রত্যেকটা মানে এর একটা পদের সাথে এর কিন্তু একাধিক পদের যুক্ত নেই, মানে এর একের সাথে 3 আবার এর একের সাথে 6 এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ব্যাপারটা বোঝা গেল, এর একটি এবং কেবলমাত্র একটি পদের সাথে যুক্ত হয়েছে। ধরো একের সাথে 3 যুক্ত হয়েছে, -1 এর সাথে আবার 3 যুক্ত হয়েছে, ঠিক আছে, একটা পদের সাথে যুক্ত হয়েছে। আবার ধরো 2 এর সাথে 6 এর একটা পদ, 3 এর সাথে 11, ঠিক আছে, মানে এর একটা পদের সাথে এর কিন্তু একাধিক পদ যুক্ত কিন্তু নেই। ব্যাপারটা বোঝা গেল, একটা পদই যুক্ত হয়েছে। যেমন ধরো আমি উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি, এই ছবি দিয়ে বোঝাচ্ছি। ধরো এ একটা সেট আছে, ধরো এ সেট, তাই তো, এটা ধরো এ সেট, এটা এ, আবার ধরো এটা ধরো বি সেট, বোঝা গেল। তাহলে এটা এ সেট বি সেট, 1 -1 2 3 আছে, 1 -1 2 3, এই আছে 2 3 6 11 15, তাহলে 2 3 6 11 আর 15 আছে। ব্যাপারটা বোঝা গেল। এবার দেখো এর একের সাথে কে আছে 3, একের সাথে 3 আছে, 3 এর সম্পর্ক রয়েছে, তাই তো। এবার -1 এর সাথে 3 যুক্ত রয়েছে, -1 এর সাথে 3 সংযুক্ত হয়েছে, বোঝা গেল। এই 2 এর সাথে 6, তাই তো, মানে x এর মান 2 হলে fx এর মান হয় 6, এইটা জানতে হবে। x এর মান 3 হলে fx এর মান হয় 11, ঠিক আছে, তাহলে 3 এর সাথে 11 যুক্ত হয়েছে। তাহলে a সেটের পদগুলো যদি x হয় এবং b সেটের এই যে fx, এই যে পদগুলো, এগুলো হচ্ছে fx, এই পদগুলোকে বলা হয় fx। ব্যাপারটা বোঝা গেল। তাহলে a সেটের যে সমস্ত পদ x এর সাথে b সেটের প্রত্যেকটা পদ কিন্তু যুক্ত রয়েছে এবং কেবলমাত্র একটি পদ যদি যুক্ত থাকে, তাহলে আমরা কি বলবো, ওই f নিয়মকে b সেটে a সেটের একটা অপেক্ষক বলবো। ব্যাপারটা বোঝা গেল। এখানে 1 এর সাথে 3 যুক্ত হয়েছে, -1 এর সাথে 3 হয়েছে, ঠিক আছে,
এইখানে কিন্তু কখনোই -1 এর সাথে আবার কিন্তু এই 6 যুক্ত হতে পারবে না। ব্যাপারটা বোঝা গেল? এইখানে এর একটা পদের সাথে এর একাধিক পদ যুক্ত হতে পারবে না, কিন্তু এর একাধিক পদের সাথে এর একটা পদ কিন্তু যুক্ত হতে পারবে। এটাই মেইন জিনিস এখানে, ঠিক আছে? এই জিনিসটা আমি এখানে বোঝাতে চাইলাম। এখানে 3 এর সাথে এখানে হতে পারে একমাত্র 3 এর সাথেই যুক্ত হয়েছে, কিন্তু এর সব পদগুলো যুক্ত হতে হবে। ব্যাপারটা বোঝা গেল? তবেই এটা সম্ভব। এর বাকি পদ যুক্ত না হোক, এখানে 15 যুক্ত হয়নি, 2 যুক্ত হয়নি, কোনো ব্যাপার নয়। এখানে দেখো মেইন জিনিস, এখানে সবগুলো পদ যুক্ত হতে হবে। এখানে ধরো একটা 4, এখানে এক্সট্রা একটা পদ আমি সেটা লিখলাম, 4 পদটা কিন্তু পড়ে আছে, 4 পদটা কোনো যুক্ত হয়নি, সেটা হলে হবে না। এখানে কিন্তু সব পদগুলোই কিন্তু যুক্ত হতে হবে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নির্দিষ্ট পদের সাথে যুক্ত হতে হবে। ব্যাপারটা বোঝা গেল? এর একের সাথে কিন্তু এর আবার 6, 11 যুক্ত হতে পারবে না। ক্লিয়ার? তাহলে এর একের সাথে 3, -1 এর সাথে 3 এরকম যুক্ত আছে। এইবার দেখো এক্সটাকে আমরা কি বলবো? এক্সটাকে আমরা বলবো ক্ষেত্র, ঠিক আছে? এ সেটটাকে। আর এইটাকে বলবো উপক্ষেত্র, উপ অঞ্চল, ঠিক আছে? আর এইটাকে বলবো পাল্লা। এই যে এফএক্সটাকে বলবো এটা সমান পাল্লা, ঠিক আছে? বা আচ্ছা পাল্লাই বলছি, পরে বলছি জিনিসটা, ঠিক আছে? এটা হলো পাল্লা, ঠিক আছে? এটা ক্ষেত্র, এটা পুরো সেটটা বি যেটা আছে মানে 2 আর 15, এটা কিন্তু উপক্ষেত্রের মধ্যে আছে। আর এটা হচ্ছে পাল্লা, মানে এ সেটটা হচ্ছে ক্ষেত্র, বি সেটটা হচ্ছে এটা হচ্ছে উপক্ষেত্র পুরোটা। আর তাদের মধ্যে যারা মানে x এর সাথে সংযুক্ত, x এর সাথে সংযুক্ত রয়েছে তারা হলো পাল্লা। 3, 6, 11 এটা হলো পাল্লা। ব্যাপারটা বোঝা গেল? মানে এফ নিয়ম দ্বারা কিন্তু সংযুক্ত থাকতে হবে। এবারে দেখো আরেকটা জিনিস আছে, x এর প্রতিবিম্ব, ঠিক আছে? x এর প্রতিবিম্ব, x এর প্রতিবিম্বকে, x এর প্রতিবিম্ব হচ্ছে বা ইমেজ, ঠিক আছে? এটা হলো x এর প্রতিবিম্ব, x এর প্রতিবিম্ব হচ্ছে fx। আর প্রাকবিম্বকে, fx এর প্রাকবিম্ব এটা হলো x, ঠিক আছে? এটাকে বলা হয় প্রি-ইমেজ। বোঝা গেল? x এর প্রতিবিম্ব fx, আবার fx এর প্রাকবিম্ব হচ্ছে x, ঠিক আছে? বোঝা গেল? যদি বলে যে x এর প্রতিবিম্ব বের করো, ধরো 2 এর প্রতিবিম্বকে মানে 2 এর সাথে কে সংযুক্ত হয়েছে? 6, তাহলে 2 এর প্রতিবিম্ব হলো 6, তাহলে 2 এর প্রতিবিম্ব 6। আবার আমি যদি বলি যে 11 এর প্রাকবিম্বকে, তাহলে 11 সাথে মানে x এর মান কত হলে fx এর মান 11? 3 হলে, তাহলে 11 এর প্রাকবিম্ব হচ্ছে এটা প্রি-ইমেজ বা প্রাকবিম্ব হচ্ছে কত? 6। ব্যাপারটা বোঝা গেল? আবার সিমিলারলি 3 এর প্রাকবিম্ব কত? 3 এর দুটো প্রাকবিম্ব আছে, 1 আর একটা -1। বোঝা গেল? তাহলে 3 এর দুটো প্রাকবিম্ব রয়েছে, একটা হলো 1 আর একটা হলো -1, ঠিক আছে? তাহলে প্রাকবিম্ব কি, প্রতিবিম্ব কি, পাল্লা কি, বেসিক্যালি তার মানে কি পাল্লা যে জিনিসটা সেটাই হচ্ছে কি x এর প্রতিবিম্ব, প্রতিবিম্ব সেট যেটা, ঠিক আছে? এইটাকে বলা হয় প্রতিবিম্ব সেট। মানে প্রতিবিম্ব সেটের মধ্যে কি আছে? 3, 6, 11 আছে। বোঝা গেল? তাহলে প্রতিবিম্ব সেটটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্রতিবিম্ব সেট, এটাকে লিখতে পারি f অফ a, এটাকে বলা হয় প্রতিবিম্ব সেট, সমান fx such that x belongs to a, a সেটে বিলং করছে। বোঝা গেল? তাহলে প্রতিবিম্ব সেট কি fa, এর মধ্যে এখানে কে কে আছে? প্রতিবিম্ব সেটের মধ্যে আছে 3 আছে, 6 আছে আর 11 আছে। বোঝা গেল? তাহলে এটা হলো প্রতিবিম্ব সেট। আর প্রাকবিম্ব কি? সবগুলো হচ্ছে প্রাকবিম্ব। 3 এর প্রাকবিম্ব 1 আর -1, 6 এর প্রাকবিম্ব 2 আর 11 এর প্রাকবিম্ব হচ্ছে 3। 15 এর কোনো প্রাকবিম্ব নেই, কেননা 15 এর সাথে কেউ তো সংযোগ নেই, x এর কোনো x এর মান নেই যার মান যার জন্য fx এর মান 15। আর এরকম কোনো x এর মান নেই যার জন্য fx বা y এর মান হচ্ছে 2। সেজন্য 2 আর 15 এর কোনো প্রাকবিম্ব নেই বা প্রি-ইমেজ নেই। আর প্রত্যেকের কিন্তু এখানে প্রি-ইমেজ আছে। বেসিক্যালি তাহলে কার কার প্রাকবিম্ব থাকবে? প্রতিবিম্ব সেটের প্রাকবিম্ব থাকবে। বোঝা গেল? মানে fx এর প্রাকবিম্ব থাকবে। আর যে a সেটের প্রত্যেকটা পদের কিন্তু প্রতিবিম্ব থাকবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে অপেক্ষক জিনিসটা কি বললাম? বোঝা গেল যে f যদি একটা নির্দিষ্ট নিয়ম হয় যা a সেট থেকে b সেটে একটা এমন নিয়ম হয় যা a সেটের প্রত্যেকটা পদ কে b সেটের একটি এবং কেবলমাত্র একটি পদের সাথে যুক্ত করে, তখন আমরা ওই f নিয়মকে b সেটের a সেটের একটা অপেক্ষক বলবো। এখানে আরেকবার বলে দিচ্ছি যে 1 এর সাথে কে যুক্ত আছে? বারবার এখানে ইম্পর্টেন্ট জিনিস, 3 যুক্ত আছে। -1 এর সাথেও কিন্তু 3 যুক্ত আছে। আবার -1 এর সাথে কিন্তু এখানে 2 এর সাথে কে যুক্ত আছে? 6 যুক্ত আছে। আর 3 এর সাথে কিন্তু দেখো কত যুক্ত আছে? 11 যুক্ত আছে। ঠিক আছে?
2 এর সাথে কিন্তু কখনো 11 যুক্ত হতে পারবে না। এটাই এখানে বারবার আমি বলছি যে 2 এর সাথে মানে এর একটা পদের সাথে এই বি সেটের একাধিক পদ সংযোগ থাকতে পারে না, কেবলমাত্র একটাই থাকবে, তবেই আমরা তাকে চিত্রণ বলবো। ব্যাপারটা বোঝা গেল? আর আরেকটা জিনিস বললাম যেটা কি, একের প্রতিবিম্ব 3 আর -1 এর প্রতিবিম্ব 3 আর 3 এর প্রাগবিম্ব 1 আর -1। সিমিলারলি 2 এর প্রতিবিম্ব 6, 6 এর প্রাগবিম্ব 2। প্রতি মানে পরে, প্রাগ মানে আগে। ব্যাপারটা বোঝা গেল? এই জিনিসটা একটু মনে রাখবে, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তাহলে প্রতিবিম্ব সেট আর পাল্লাটা কি, পাল্লা মানে সেই এফএক্স এর মান যেটা সেটাই পাল্লা বা প্রসার, এই পাল্লাটাই হচ্ছে প্রতিবিম্ব সেট। ঠিক আছে, যেটা আমি লিখলাম প্রতিবিম্ব সেট এফ এ দিয়ে যদি প্রকাশ করা হয় এটা সমান এফএক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ। তাহলে এইটা হলো অপেক্ষক বা চিত্রণের পুরো কনসেপ্ট। ঠিক আছে, এবার কিছু কিছু জিনিস আছে কখন অপেক্ষক দুটো সমান হয় সেটা আমরা দেখে নিচ্ছি। যে দুটো অপেক্ষক আছে এফএক্স আর জিএক্স, কখন সমান হয় সেটা মুছে করছি। দেখো, দুটো অপেক্ষক যদি থাকে এফ এবং জি, ঠিক আছে, এফ আর জি দুটো যদি অপেক্ষক থাকে তাদেরকে আমরা সমান কখন বলবো? 1 নম্বর কন্ডিশন যে তাদের ক্ষেত্র সমান হবে। ঠিক আছে, ধরো তাদের ক্ষেত্র মানে এফ এর ক্ষেত্র ধরো ডিএফ, তাই তো, এটা ধরো ক্ষেত্র সমান জি এর ক্ষেত্র, এটা হচ্ছে ডিজি। আর দ্বিতীয় কন্ডিশন কি হতে হবে? ধরো এক্স বিলংস টু ডিএফ অর ডিজি এর জন্য। ঠিক আছে, মানে জি এর ক্ষেত্র বা এফ এর ক্ষেত্রে এক্স বিলং করছে এমন ভাবে যে এফ এক্স সমান জিএক্স হবে। ঠিক আছে, তাহলে কি কি হলে এই দুটো কন্ডিশন যখন হবে তখনই আমরা বলতে পারবো এই এফ আর জি অপেক্ষক দুটো সমান। তাহলে কি এফ এর ক্ষেত্র আর জি এর ক্ষেত্র সমান হতে হবে আর এফ এক্স সমান জিএক্স হতে হবে। এই দুটো হলেই আমরা মানে এফ এক্স সমান জিএক্স মানে কি, সেই প্রতিবিম্ব সেট বা পাল্লা দুটো সমান হতে হবে আর ক্ষেত্র দুটো সমান হতে হবে, তবে আমরা বলবো অপেক্ষক দুটো সমান অপেক্ষক, না হলে নয়। দেখো আরেকটা জিনিস বলে দিই, সম্বন্ধ রূপে অপেক্ষক। ঠিক আছে, রিলেশন এজ এ ফাংশন এজ এ রিলেশন। দেখো এ এবং বি যদি দুটো শূন্য সেট না হয় এবং এ থেকে বি তে এফ এমন একটা যদি সম্পর্ক হয় মানে সম্বন্ধ হয়, তাহলে সেই সম্বন্ধটাকে আমরা অপেক্ষক কখন বলবো? যখন এফ এর ক্ষেত্র এ হবে, মানে এফ সম্বন্ধটার ক্ষেত্র এ হবে। 2 নম্বর এক্স ওয়াই বিলংস টু এফ এবং এক্স জেড বিলংস টু এফ ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান জেড, অর্থাৎ এফ এর অন্তর্গত দুটি ভিন্ন ক্রমিত জোড়ের একই প্রথম স্থানাঙ্ক কখনোই থাকবে না। মানে ধরো যেটা বলতে চাইলাম যে ধরো 1,2 আছে আবার 1,3 আছে, মানে দুটো ভিন্ন ক্রমিত জোড়ের কি হচ্ছে একই প্রথম স্থানাঙ্ক থাকবে না। মানে ধরো এটা 1, এখানেও আছে 1, সেটা যেন না হয়। ঠিক আছে, সেই যেটা বললাম যে 1 এর সাথে ধরো 2 আছে আবার 1 এর সাথে হচ্ছে 3 রিলেটেড আছে, এটা কখনোই হবে না। ব্যাপারটা বোঝা গেল? মানে এর একটা পদের সাথে দুটো পদ কিন্তু কখনো সংযোগ থাকতে পারে না, এটা হলেই কিন্তু এটা আমরা চিত্রণ বলতে পারবো না। ব্যাপারটা বোঝা গেল? দেখো আরেকটা জিনিস দেখো যেটা বলা হয়নি, ধরো এ আছে একটা সেট আর একটা ধরো আছে বি সেট। ঠিক আছে, এ সেটের ধরো পদগুলো আছে এখানে এক্স, তারা বি সেটের সাথে এফ নিয়ম দ্বারা যুক্ত। বি সেটের পদ এক্স এর অনুরূপ পদ যদি এফ এক্স হয়, মানে এক্স এর প্রতিবিম্ব সেট ধরো এফ এক্স। ঠিক আছে, এটা হচ্ছে যদি এফ এক্স এর সাথে এক্স যদি যুক্ত থাকে এফ নিয়ম দ্বারা, তাহলে কি বলা হয়? বি সেটে এ সেটের একটা চিত্রণ বলা হয়, সেটা বোঝা গেল এই এফ নিয়মটাকে। তাহলে সেটাই আমরা গাণিতিক ভাবে যদি প্রকাশ করি এফ সাচ দ্যাট এ টু বি এইভাবে প্রকাশ করতে পারি। এফ সাচ দ্যাট এ থেকে বি তে একটা চিত্রণ, বোঝা গেল? তাহলে এটাই আমরা এইভাবে প্রকাশ করব, মানে এক্স এর সাথে এফ এক্স এইভাবে এফ নিয়ম দ্বারা যুক্ত আছে, বোঝা গেল? বি সেটের পদগুলো মানে এফ এক্স গুলো যেগুলো আছে। আচ্ছা, এবার দেখো অপেক্ষকের বিভিন্ন টাইপের অপেক্ষক হয়। যেমন ধরো অপেক্ষকের প্রকারভেদ, একটা হচ্ছে ধরো কনস্ট্যান্ট ফাংশন, ঠিক আছে, বা বাস্তব ধ্রুবক অপেক্ষক। ঠিক আছে, ধ্রুবক অপেক্ষক, ঠিক আছে, বা কনস্ট্যান্ট ফাংশন বলা হয়। ধ্রুবক অপেক্ষক জিনিসটা কি, মানে কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, যদি এক্স একটা বাস্তব সংখ্যা হয় তাহলে কি হয়, এফ এক্সটা কি হবে, তার যে অপেক্ষকটা এফ এক্স সমান কনস্ট্যান্ট সি দিয়ে আমরা প্রকাশ করবো। মানে ধরো 5/2 -5 এইভাবে যদি হয় সি এর মানটা এক্স এর সকল বাস্তব মানের জন্য, তাহলে আমরা এই ফাংশনটাকে বলবো ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন। হলো, বোঝা গেল? কনস্ট্যান্ট। 2 নম্বর হচ্ছে দেখো
বহুপদী, ঠিক আছে, বহুপদী অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন, বহুপদী অপেক্ষক, ঠিক আছে। বহুপদী অপেক্ষক, বহুপদ মানে অনেকগুলো টার্ম থাকবে, পলিনোমিয়াল ফাংশন যেটা তোমরা পড়েছো পলিনোমিয়াল। তাহলে ধরো x এর x যদি বাস্তব সংখ্যা হয় এবং fx ধরো যে কোনো পলিনোমিয়াল নাও 3x⁴ -2x³ + 5x, ঠিক আছে, এইভাবে যদি থাকে তাহলে আমরা কি বলছি এটাকে, এটা পলিনোমিয়াল ফাংশন, তাহলে এটা বহুপদী অপেক্ষক, ঠিক আছে। এর হাইয়েস্ট পাওয়ার কি 4, হাইয়েস্ট ঘাত। আচ্ছা, এবার দেখো কি মূলদ অপেক্ষক, মূলদ অপেক্ষক, মূলদ অপেক্ষক কি, যদি কোনো অপেক্ষককে আমরা p/q মানে যদি কোনো অপেক্ষককে সেটা কি হয় বহুপদী অপেক্ষকের অনুপাত হয়, ঠিক আছে, মানে বহুপদী অপেক্ষককে যদি আমরা ভাগ বা অনুপাত হিসেবে প্রকাশ করি তাহলে আমরা সেই অপেক্ষকটাকে বলবো মূলদ অপেক্ষক। যেমন ধরো fx সমান কি px/qx, ঠিক আছে, যদি আমরা এইভাবে প্রকাশ করি, ধরো এটা px দাও, ঠিক আছে, বহুপদী অপেক্ষক, তাহলে বহুপদী অপেক্ষকের উপরে বহুপদী অপেক্ষক থাকবে, নিচেও থাকবে, যদি এইভাবে আমরা অনুপাত হিসেবে প্রকাশ করতে পারি তাহলে মূলদ অপেক্ষক সেটাকে বলবো, যেখানে x হবে কি বাস্তব সংখ্যা, ঠিক আছে। তাহলে যেমন ধরো এটা কি হবে, ধরো 3x⁴ প্লাস x³ x² - 1, ধরো এটা একটা কি মূলদ অপেক্ষক, মানে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, যেখানে কি x² - 1 নিচেরটা 0 হবে না, মানে কি x² - 1 not equal to 0, মানে কি x not equal to +-1, এইটা হলে আমরা তাকে বলবো মূলদ অপেক্ষক, ঠিক আছে। এবার দেখো উপাদান স্থির অপেক্ষক বা আইডেন্টিটি ফাংশন, যদি কোনো বাস্তব সংখ্যার অপেক্ষক ওই একই বাস্তব সংখ্যা হয় তাকে আমরা তাহলে কি বলবো, উপাদান স্থির অপেক্ষক বা আইডেন্টিটি ফাংশন আমরা বলবো, একে আমরা i দিয়ে ডিনোট করি। ধরো এরকম যদি কোনো ফাংশন থাকে i such that r to r, ঠিক আছে, মানে ক্ষেত্রটাও আর পাল্লাটাও আর, ঠিক আছে, মানে r থেকে আর একটা চিত্রণ, মানে বাস্তব মানে যে a সেটটা আছে যেটা ক্ষেত্র, সেখানেও কি হবে বাস্তব সংখ্যা থাকবে r to r, মানে যে তার যে প্রতিবিম্ব সেট অর্থাৎ পাল্লাটা সেটাও কিন্তু সব বাস্তব সংখ্যা থাকবে এবং b সেটটাও কিন্তু সমস্ত বাস্তব সংখ্যা কিন্তু থাকবে, ঠিক আছে। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা মানে এটা এরকম ভাবে যদি সংজ্ঞায়িত হয় ix সমান x, যদি আমরা এরকম লিখতে পারি, দেখো ক্ষেত্রটাও x এবং তার অপেক্ষকটাও যদি ix সমান মানে কি হয় x সমস্ত বাস্তব সংখ্যার জন্য x বিলংস টু r এর জন্য যদি ix টাও x হয়, মানে ix যে অপেক্ষকটা সেটাও যদি x এর মানের সমান হয় তাহলে আমরা তাকে বলবো আইডেন্টিটি ফাংশন বা উপাদান স্থির অপেক্ষক, বোঝা গেল। এবার দেখো মানে একই হবে। আচ্ছা, এবার দেখো কি আছে, আইডেন্টিটি বললাম, এবার দেখো মডিউলাস ফাংশন, মডিউলাস ফাংশন বা মডিউলাস যে অপেক্ষক এটা আছে, মডিউলাস অপেক্ষক জিনিসটা কি, যদি কোনো, এটা তো জানোই, যদি x বিলংস টু r এর জন্য, যদি x এর সমস্ত বাস্তব মানের জন্য যদি কোনো অপেক্ষক ধরো f such that r to r, ঠিক আছে, মানে r a সেটের যে পদগুলো সেটাও বাস্তব সংখ্যা, b সেটের পদগুলো বাস্তব সংখ্যা, যদি r to r এরকম চিত্রণ হয় এবং f নিয়মটা কিরকম হয় এইভাবে যদি সংজ্ঞায়িত হয় fx সমান mod x, এইভাবে যদি আমরা সংজ্ঞায়িত করতে পারি, যেখানে কি এটাকে বলা হচ্ছে মোড ফাংশন, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, x যখন কি হয় x গ্রেটার দ্যান 0 সমান 0 হয় যখন 0 হয়, আর লেস দ্যান -x হয় যখন লেস দ্যান x এর মান কি হয় 0 এর থেকে ছোট হয়, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা বলবো মোড ফাংশন বা মডুলাস ফাংশন। মোড ভাঙার নিয়মটা মানে এইভাবে কিন্তু হয় x 0 আর -x। এইবার দেখো আরেকটা আছে কি বক্স ফাংশন, ঠিক আছে, বা আচ্ছা সিগনাম ফাংশনটা বলে দিই আগে তারপরে বলছি। সিগনাম অপেক্ষক, সিগনাম অপেক্ষক, ঠিক আছে। সিগনাম অপেক্ষকটা কি, ঠিক আছে, যদি f such that r to r এরকম ভাবে যদি সংজ্ঞায়িত হয় এই চিত্রণ বা অপেক্ষকটা fx সমান mod x by x হয়, তাহলে এই অপেক্ষকটাকে আমরা বলছি সিগনাম অপেক্ষক। একই, খালি mod x by নিচে x থাকবে, মানে যেটাকে এটাকে ভাঙবে তাহলে কত হবে x by x মানে সমান 1 হবে, যখন কি x গ্রেটার দ্যান 0 সমান 0 হবে, যখন x সমান 0 আর সমান কি হবে x by x -1 হবে, মানে -x by x সমান -1 হবে যখন x লেস দ্যান 0 হবে। এইটা হলো কি সিগনাম অপেক্ষক, ঠিক আছে। দেখো বৃহত্তর পূর্ণ সংখ্যা অপেক্ষক, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা জেনে রাখো, বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে। এর প্রতীকটা হলো এরকম, ঠিক আছে। যদি x কোনো বাস্তব সংখ্যা হয়, x বিলংস টু r হয়, তাহলে বক্স x
এই প্রতীক দ্বারা আমরা বৃহত্তর পূর্ণ সংখ্যা অপেক্ষককে প্রকাশ করব। তাহলে যদি কোনো অপেক্ষক ধরে এরকম হয় f such that r to r, f such that r to r মানে রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যার উপর যদি চিত্রণ হয়, তাহলে এবং সেটা যদি fx সমান বক্স x দ্বারা আমরা যদি সংজ্ঞায়িত করি, তাহলে আমরা এটাকে বলবো বৃহত্তর পূর্ণ সংখ্যা অপেক্ষক। মানে এই জিনিসটা মানেটা কি হচ্ছে যে এই মানটা এই x এর মানের থেকে বৃহত্তর হবে না, ঠিক আছে। x এর মানটা কি হবে, একটা পূর্ণ সংখ্যা হবে যা x এর মানের থেকে বৃহত্তর নয়। যেমন উদাহরণ দিয়ে বলি, ধরো 1.3 বক্স, ঠিক আছে, এর মান হবে 1, বক্স অফ 1 এর মান হবে 1, কিন্তু 1.3 এর মানও 1 হবে। মানে 1.3 এর থেকে বড় কোনো পূর্ণ সংখ্যা হবে না, এর থেকে ছোট যে পূর্ণ সংখ্যাটা যেটা রয়েছে সেটাই হবে। যেমন ধরো 2.9, ঠিক আছে, এটার সমান হবে 2, এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কি 2.9 এর 2, 3 কিন্তু আমি লিখতে পারবো না, সেটাই হলো মেন কনসেপ্ট বক্সের। তাহলে বক্স x এর মানটা কি হবে, বক্স x সমান হবে x যখন x এর মানটা হবে কি, এই বক্স x এটা সমান 0 হবে যখন 0 থেকে 1, মানে 0 সমান বা বড়, আবার 1 এর থেকে ছোট হলে 0 হয়। বক্স x এর মানটা হয় 1, কখন 1 হবে, মানে 1 এর সমান বা বড় এবং 2 এর থেকে যখন ছোট হবে, তাই তো। তখন এইভাবে কিন্তু মানগুলো হবে, মানে যে নিয়ারেস্ট মানে ছোট যে পূর্ণ সংখ্যার মানটা সেটা আমি নেব, ঠিক আছে। বৃহত্তর পূর্ণ সংখ্যা অপেক্ষক হয়ে গেল। আরেকটা জিনিস দেখো এখানে কি আছে, ভগ্নাংশ অপেক্ষক। ভগ্নাংশ অপেক্ষক, এখানে কি ভগ্নাংশ অপেক্ষকটা জিনিসটা দেখো, ভগ্নাংশ অপেক্ষককে আমরা এইভাবে প্রকাশ করি, ঠিক আছে, মানে এটা ভগ্নাংশ জিনিসটা সিম্বলটা, ভগ্নাংশ সিম্বলটা হচ্ছে এইভাবে আমরা প্রকাশ করি। এবার ধরো কোনো অপেক্ষক f such that r to r যদি এইভাবে সংজ্ঞায়িত হয়, fx সমান x সমান x মাইনাস বক্স x যদি হয়, তাহলে আমরা এটাকে বলবো ভগ্নাংশ অপেক্ষক। জিনিসটা কি, ধরো 7.23 এটা আছে, আমরা পূর্ণ সংখ্যাটা কি 7, দশমিক সংখ্যাটা কি 0.23, তাহলে আমরা এখানে এই x এটা লিখছি সমান 0.23, বোঝা গেল। মানে দশমিক পার্টটা আমরা যদি নিই সেটা হচ্ছে কি হয়, ভগ্নাংশ অপেক্ষক হয়, ঠিক আছে। এবার দেখো অপেক্ষকের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ধরো যুগ্ম অপেক্ষক। যুগ্ম অপেক্ষক কাকে বলবো, যদি x এর সমস্ত বাস্তব মানের জন্য, ঠিক আছে, যদি তার ক্ষেত্রে সমস্ত পদ x হয়, তাহলে fx সমান কি হবে, f of minus x সমান কি হবে, fx হবে, ঠিক আছে। f of minus x সমান যদি fx হয়, তখন আমরা তাকে বলবো যুগ্ম অপেক্ষক। যেমন উদাহরণটা দিই, ধরো cos x, fx সমান আছে ধরো cos x, তাই তো। তাহলে f of minus x সমান বসাও, ঠিক আছে। f of minus x সমান কত হবে, cos of minus x, cos minus x মানে কি cos x, আর cos x কাকে ধরেছি, fx কে ধরেছি, তাহলে fx, বোঝা গেল। তাহলে f of minus x সমান fx, এটা হলো কি এইভাবে যদি হয় কোনো ফাংশন, তাহলে সেটা হবে কিন্তু যুগ্ম অপেক্ষক, ব্যাপারটা বোঝা গেল। যেমন x স্কয়ার যুগ্ম অপেক্ষক, ঠিক আছে। এবার সিমিলারলি দেখো অযুগ্ম অপেক্ষক। অযুগ্ম অপেক্ষক কাকে বলবো, অযুগ্ম অপেক্ষক অড ফাংশন কাকে বলবো, অযুগ্ম অপেক্ষক। যদি f of minus x সমান মাইনাস fx হয়, তখন আমরা তাকে বলবো অযুগ্ম অপেক্ষক। যেমন ধরো fx সমান আমরা লিখছি x এর কিউব সমান কি f of, এবার f of minus x যদি বসাই, f of minus x, ঠিক আছে, x এর সমস্ত বাস্তব মানের জন্য, তাহলে কি হবে মাইনাস x তার হোল কিউব, মানে কি মাইনাস x, তাই তো। মাইনাস x মানে কি, x কাকে ধরেছিলাম, x হচ্ছে এই মাইনাস x কিউব, x কিউব কাকে ধরেছিলাম fx কে, তাহলে এটা আমরা লিখতে পারি মাইনাস অফ fx। তাহলে দেখো f মাইনাস x সমান মাইনাস fx হচ্ছে, তাহলে এটা কি অড ফাংশন বা অযুগ্ম অপেক্ষক, বোঝা গেল। দেখো পর্যাবৃত্ত অপেক্ষক জিনিসটা কি, আর এটা আছে পর্যাবৃত্ত অপেক্ষক। পর্যাবৃত্ত অপেক্ষক কি, যদি কোনো অপেক্ষক, যদি কোনো ধরো বাস্তব সংখ্যা p হয়, ধরো আমি সাপোজ বলছি ধনাত্মক বাস্তব সংখ্যা p হয়, এবং যদি কোনো অপেক্ষককে আমরা এভাবে প্রকাশ করতে পারি f of x প্লাস np সমান f of x, ঠিক আছে, তাহলে আমরা তাকে বলবো পর্যাবৃত্ত অপেক্ষক। যেমন ধরো মানে নির্দিষ্ট একটা টাইম ছাড়া ছাড়া কি হয়, সে সেম ভ্যালু দেয়, তাকে আমরা বলবো পর্যাবৃত্ত অপেক্ষক। যেমন ধরো fx সমান sin x, fx সমান ধরো sin x, sin x এর কার্ভটা যদি আঁকো কিরকম হয়, এরকম হয়, তাই তো। তাহলে দেখো এইটা এখানে, এইটা ঘুরে এসে আবার দেখো এইখানে সেম এসছে, আবার এরকম করে ঘুরে এসে আবার এরকম আসবে সেম, তাই তো। তাহলে এইটা একদম একটা সেম কার্ভ, মানে এখানে ভ্যালু 0, এখানে ভ্যালু 0, বোঝা গেল।
এই একটা পর্যায়কাল, ঠিক আছে, আবার এই একটা পর্যায়কাল, ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, এটা 2 পাই, আবার এটা কত 4 পাই, তাহলে বোঝা গেল sin x এর পর্যায়কাল হচ্ছে 2 পাই, মানে 2 পাই অন্তর ছাড়া কিন্তু সে সেম ভ্যালু দেয়। sin x cos x এগুলো হচ্ছে কি পর্যাবৃত্ত অপেক্ষক, ব্যাপারটা বোঝা গেল। তাহলে sin x বা তাহলে sin x এর ভ্যালু যা, তাহলে sin অফ কত 2 পাই প্লাস x এর ভ্যালু হচ্ছে তা, বা x প্লাস 2 পাই এর ভ্যালু হচ্ছে তা, এখানে n এর ভ্যালু হচ্ছে কত, আচ্ছা x প্লাস 2 পাই লিখছি আমি, x প্লাস 2 পাই, ঠিক আছে, 2n x প্লাস হচ্ছে এখানে হচ্ছে 2n পাই, ঠিক আছে, তাহলে p এর ভ্যালু এখানে কত হচ্ছে 2 পাই, মানে এটা হচ্ছে পর্যায়কাল, ঠিক আছে, x সমান 2n পাই, মানে এখানে তুমি যদি n এর মান এবার 1 বসাও, 2 বসাও, 3 বসাও, n এর মান 1 বসালে 2 পাই, 2 বসালে 4 পাই, এরকম করে করে 3 বসালে 6 পাই, এরকম করে করে 2 পাই অন্তর অন্তর কিন্তু সে সেম ভ্যালু কিন্তু দেবে। তাহলে sin x cos x এগুলো কিন্তু হচ্ছে পর্যায়বৃত্ত অপেক্ষক। এবার দেখো আরোহী এবং অবরোহী অপেক্ষক। আরোহী অবরোহী জিনিসটা কি, আরোহী মানে কি ক্রমবর্ধমান, আর অবরোহী মানে কমছে, ডিক্রিজিং, ঠিক আছে, ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন। আরোহী মানে কি, ধরো f একটা যদি কোনো নিয়ম থাকে বা f একটা যদি কোনো অপেক্ষক থাকে, তার i অন্তরালে যদি x1 আর x2 যদি দুটো পয়েন্ট হয়, কিরকম পয়েন্ট, যে x1 লেস দেন x2, x এর মানটা x2 এর থেকে কম হয়, এবং তার জন্য x1 এর জন্য যে fx1 এর মানটা সেটা যদি লেস দেন fx2 হয়, তাহলে আমরা তাকে বলবো কি আরোহী অপেক্ষক, বোঝা গেল, লেস দেন। আর যদি এটা লেস দেন ইকুয়াল টু, আর যদি এটা লেস দেন খালি লেস দেন থাকে, তাহলে আমরা তাকে বলবো যথার্থ আরোহী। লেস দেন ইকুয়াল টু থাকলে আমরা বলবো মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন বা আরোহী অপেক্ষক, এবং যদি লেস দেন ইকুয়াল টু না থাকে তাহলে আমরা তাকে বলবো যথার্থ আরোহী বা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। এরকম সেম ভাবে অবরোহীটা কি, এটা হলো আরোহী, এটা আরোহী। এবার অবরোহী, অবরোহীটা কি, যদি x1 লেস দেন x2 এর জন্য fx1 গ্রেটার দেন ইকুয়াল টু fx2 হয়, ঠিক আছে, মানে ধরো x1 আর x2 দুটো পয়েন্ট, x1 x2, ঠিক আছে, এর জন্য যে fx1 আর এর জন্য যে fx2, ঠিক আছে, সেটা যদি fx1 এর মানটা যদি fx2 এর থেকে বড় হয়, তাহলে ধরো এখানে কি আছে, ফাংশনটা যেরকম ভাবে থাক না কেন, তাহলে আমরা তাকে বলবো কি অবরোহী ফাংশন, ঠিক আছে, ডিক্রিজিং ফাংশন, ঠিক আছে, এইটা হলো গিয়ে মেন কনসেপ্ট। বা এবার যদি ইকুয়াল চিহ্নটা না থাকে তাহলে আমরা তাকে বলবো কি যথার্থ অবরোহী অপেক্ষক। দেখো এবার অপেক্ষকের কিছু প্রক্রিয়া আছে, যেমন অপেক্ষকের যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো কিভাবে করব সেটা দেখে নিই। ধরো f আর g দুটো অপেক্ষক তোমাদের দিয়ে দিল, ঠিক আছে, এরকম অপেক্ষক f such that a to r, a সেট থেকে আর একটা চিত্রণ, আর g such that b to r, b থেকে r, ঠিক আছে, তাহলে এবং অবশ্যই কি হবে, a এবং b সাবসেট অফ r হবে, তাহলে a ইন্টারসেকশন b থেকে r এ অপেক্ষক দুটির যোগফল এমন ভাবে সংজ্ঞায়িত হবে যে f অফ g, a প্লাস g ইন্টু x সমান fx প্লাস gx কি হবে, কখন হবে, ফর অল x বিলংস টু a ইন্টারসেকশন b এর জন্য, মানে a ইন্টারসেকশন b তে যে x গুলো থাকবে, মানে a আর b এর যে কমন যে x গুলো থাকবে, তার জন্যই কিন্তু f আর g এর যোগফল সংজ্ঞায়িত হবে, ঠিক আছে, মানে যদি বলি এটা ধরো a সেট, এটা ধরো b সেট, ঠিক আছে, তাহলে এই যে কমন পদ, মানে এখানে যে x গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু x গুলো কিন্তু এখানে থাকতে হবে, এখানে যে x আছে, এখানে যে x আছে, সেগুলো কিন্তু যোগফল, তাদের যদি যোগফল করি সেগুলো কিন্তু সংজ্ঞায়িত হবে না, বোঝা গেল। যোগফল সংজ্ঞায়িত কখন হবে, x গুলোকে এইখানে অবশ্যই বিলং করতে হবে, এই ইন্টারসেকশন বি মানে কমন পদে কিন্তু বিলং করতে হবে। সিমিলারলি দেখো যদি আমরা দুটি অপেক্ষকের বিয়োগ করি, বিয়োগ কিরকম হবে, সেম ভাবে বিয়োগটা হবে, আর আমি এখানে লিখছি না f such that a to r, g such that b to r এর ক্ষেত্রে f minus gx সমান কি fx minus gx, কখন হবে, x belongs to a intersection b। গুণ কখন হবে, গুণ, গুণফল, মাল্টিপ্লিকেশন, মানে কি হবে f into gx সমান কি হবে f of x into gx for all x belongs to a intersection b এর জন্য, বোঝা গেল। ভাগফলটা দেখো, ভাগফল সেম জিনিস, তাই তো, তাহলে f by g into x সমান কি হবে fx by gx,
কখন হবে x বিলংস টু এক্সটাকে থাকতে হবে ইন্টারসেকশন b তে, কিন্তু এই ক্ষেত্রে মাইনাস হবে x such that gx সমান 0। কেননা দেখো নিচে যদি gx 0 হয়ে যায় তাহলে কি অসংগত হয়ে যাবে জিনিসটা, সেই জন্য x গুলোকে কোথায় থাকতে হবে ইন্টারসেকশন b তে থাকতে হবে, মাইনাস সেই x গুলো হবে না, কোন x যে x গুলোর জন্য এই gx টা হচ্ছে 0 হয়ে যাবে, সেটা আমি তাহলে এখানে খালি বাদ দিয়ে দিলাম, আর বাকি সব এখানে সেম থাকবে। ঠিক আছে, বোঝা গেল তাহলে অপেক্ষকের যোগ বিয়োগ গুণ আর ভাগ। তো সম্বন্ধ এবং অপেক্ষকের পুরো ফুল কনসেপ্ট আমি ভালো করে বুঝিয়ে দিলাম, আশা করি তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা হয়নি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, দেখাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করো যাতে তোমরা কোনো নোটিফিকেশন মিস না করো। আর যদি কিছু কোয়ারি থাকে, ডাউট থাকে, জিজ্ঞাসা থাকে বা কোনো ভিডিও তোমাদের দরকার হয় তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাও।